ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে। ছাত্র জনতা আমরা মনে করব যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না, যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো, তাদেরকে আমরা সমর্থন দেব। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই। আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি, আরেকদিকে এই যে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে, সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে। সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি এবং পরিষ্কার ঘোষণা, এই সরকারকে তারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে, তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিকরা আমরা সম্মিলিতভাবে দেব। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? অনেকে বলছে এইটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্টকে পদত্যাগ করে এই প্রধান উপদেষ্টাই দায়িত্ব নেবে। আমরাও অনেকের আলোচনা আসলে কিছুটা আমরাও বিভ্রান্ত অনেক ক্ষেত্রে, কাজেই সেই ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমাদের লাইন ঠিক করব। প্রথমত এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে। প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে, যদি সংবিধান আপনি ফলো করেন, তাহলে স্পিকার হচ্ছে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পাবে। কাজেই প্রেসিডেন্টকে আমি মনে করি যে ওনার অতীত যাই থাকুক, বর্তমানে উনি আমাদের সাথে আলাপ আলোচনায় পরিষ্কারভাবে বলেছে যে শেখ হাসিনা যেই অপকর্ম করেছে, আল্লাহর শাস্তি তিনি পাওয়া শুরু করেছেন। আমি ভাই শেষ বয়সে অর্ধেক পা আমার কবরে, আমি আর বেইমানি করতে চাই না, আমি জনগণের লাইনে থাকতে চাই। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি আমাদের যেভাবে আমরা জনগণ সরকার দাবি দেওয়া করছি কাজ করছেন, তাহলে তো তাকে নিয়ে বোধহয় আমাদের সরকার সিদ্ধান্ত নেবে, সরকার আমাদেরকে জানাবে, সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাদের স্ট্যান্ড ঠিক করব। আপনি যদি ইতিমধ্যে দাবি তুলছে সেনাপ্রধানকে, সেনাপ্রধান অমুকের আত্মীয় কিংবা বিভিন্ন ধরনের ঘটনা, এই সেনাপ্রধান তো এই সংকটে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে। কাজী তাহলে অযথা ঢালাওভাবে সবাইকে বিতর্কিত করে আরেকটা নৈরাজ্য, আরেকটা সংকট সৃষ্টি করা যাবে না। আপনাদেরকে বুঝতে হবে কোন বিষয় নিয়ে কখন কতটুকু কথা বলবেন, এইটা আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কাজেই এই বিষয়গুলো হিসাব কিতাব করেই আমাদের বোধহয় কথা বলতে বলে, শুধুমাত্র আবেগ থেকে বাস্তবতা বিবেচনা না করে শহীদ মিনারে শপথ নেন, টিএসসিতে শপথ নেন, অমুকের মায়ের কাছ থেকে শপথ নেওয়া দরকার ছিল, অমুকের বাবার কাছে শপথ নেওয়া, এই সমস্ত আবেগী কথা ইমোশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। উইজডম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। কাজেই ইমোশন আর উইজডম এক বিষয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না, এই সরকার নিরপেক্ষ সরকার, ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার। কাজী এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি, কারণ উনি যদি কোনো দেশের ফরেন মিনিস্টার, লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি, আমার মান সম্মানের প্রশ্ন, তোমরা আমাকে কিছু হেল্প করো, আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন, তারা সবাই কিনবে। তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে, দেশপ্রেমিক, সৎ, সাহসী, তাদেরকে তোমরা কাজ দাও, তোমাদেরকে আমরা হেল্প করি, আমরাও ভালো থাকি, আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে। কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক, এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই। কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করব। কোনো নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী 1 মাস হবে না। আমরা যখন ইতিমধ্যে বলেছি নির্বাচন যথাসময়ে হবে। আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে সরকারের লাইনটা কি, আপনাদেরকে সেইটা ফলো করতে হবে। আমরা যেই বিষয়টিতে আজকে ছিলাম, আমরা ওয়ান বাই ওয়ান বিভিন্ন স্টেক হোল্ডার, আজকে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বসেছি, সাংবাদিকদের সাথে বসবো, গণমাধ্যম মালিকদের সাথে বসবো, ব্যবসায়ীদের সাথেও বসবো। কারণ এই যে সাংবাদিকরা আজকে তারাও তো এই সরকার আমলে
গত কয়েক বছরে নিউজ করতে গিয়ে চাকরি হারিয়েছেন, বঞ্চিত হয়েছেন, সাগর রুনির মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কাজেই একজনের সাথে একজনের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই পরিবহনের অফিস দখলের মতো পত্রিকা অফিস দখল করা হচ্ছে, ব্যবসায়িক অফিস দখল করা হচ্ছে, রাতারাতি মালিকানা পরিবর্তন করা হচ্ছে চাপ দিয়ে। এইগুলো তো আমরা সমর্থন করি না। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? এরা এই গণ অভ্যুত্থানের ফলাফল নস্যাৎকারী দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল, এই ধরনের ফ্যাসিস্ট শক্তির যদি আস্ফালন বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ, বাংলাদেশ অনিরাপদ। আপনাদেরকে মনে করতে হবে ৭৫-এর পরে যে পাল্টা কু ক্ষমতা দখল, যে অস্থির সময়, সেখান থেকে শিক্ষা নিয়েই এই সরকারকে আগাতে হবে। এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই ছাত্র জনতা কারা? আমি ছাত্র জনতার পরে আমি একটা রাজনৈতিক দল, আমার একটা আইডেন্টিটি আছে। এইখানে যেই ভাইরাও বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদেরও একটা আইডেন্টিটি আছে। ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামের রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন, ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল। রাজনীতিবিদরাই কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে। কাজেই আমরা অভ্যন্তরীণভাবেও আলোচনা করেছি, জানাচ্ছি, আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই, এই সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়ে, এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো, দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট। মিনিমাম সেখানে আরও 8-10 জনকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই 8-10 জন আমি মনে করি এই যে 21 জন যারা গিয়েছেন তারা ম্যাক্সিমাম না, সবাই অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এইখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য, দক্ষ, সৎ, সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরও 8-10 জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কাজী হঠাৎ করে যদি তাকে 2টা, 3টা, 4টা মন্ত্রণালয় দেয়, এটা ছেলে খেলা না, এটা সামলানো যাবে না। সেটা আশা করি সরকারের উপদেষ্টা, সরকার বিবেচনা করবে। আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকের বিষয়ের আলোকে আমি একইভাবে বলবো, আজকে আমি দেখেছি গতকালকে রূপপুরে গাজী গোলাম দস্তগীর সাহেব তার একটা টায়ারের ফ্যাক্টরি সম্ভবত জ্বালিয়ে দিয়েছে। এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়েও থাকে, এখানে হাজার হাজার মানুষ চাকরি করত, সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল। এই যে একটা ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো, এই যে দেশের অর্থনীতির ক্ষতি হলো, এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে না। কাজেই কোনো শিল্প কল কারখানায় ভাঙচুর চালানো যাবে না, অগ্নিসংযোগ চালানো যাবে না। গাজী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন, তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি এই যে খন্দকার এনায়েতুল্লাহ 1000 কোটি টাকার মালিক অন্তত, তাহলে তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে নিয়েছেন, তাকে গ্রেপ্তার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নিতে হবে। ঠিক একইভাবে বসুন্ধরা, এসালমের মতো মাফিয়া, লুটেরা, অর্থ পাচারকারী ব্যবসায়ী গোষ্ঠীর যারা অর্থ পাচার, অপরাধ, ভূমিদস্যুতায় জড়িত, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। কিন্তু এই সমস্ত মালিকদের কোনো প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না, ভাঙচুর করা যাবে না। প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে
আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনাদেরকে এটা অনুরোধ করছি। আর বিশেষ করে আজকে একটা কথা, আজকের আমি যাদের বক্তব্য শুনেছি, বক্তব্যে আমি সন্তুষ্ট না। আপনারা শুধু নগদ কিছু ইন্টারেস্ট নিয়ে কথা বলেছেন। এই যে পরিবহনের মালিকদের ধরেন শুল্ক সুবিধা কমানো হলে, ডিআর দিয়ে হয়রানি বন্ধ করা হলে কিছু সুবিধা মিলে ভালো হয়। আপনাদের যে আরও বড় ক্ষতি, এই যে একজন বাসের ড্রাইভার, টেম্পু চালক 10-15 বছর গাড়ি চালানোর পরে হাড্ডি ক্ষয় হয়ে যায়, মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে যায়, মাজায় কোমরের সমস্যা হয়ে যায়। তারপরে এই যে কালো ধোঁয়া, দূষিত পরিবেশে থাকার ফলে নানান ধরনের শ্বাসকষ্ট, শারীরিক জটিলতায় ভোগে, চিকিৎসা পান না শেষ বয়সে। তার যখন যৌবন ছিল, কর্মঠ ছিলেন, সেবা দিয়েছেন, বৃদ্ধ বয়সে সেবা পাচ্ছেন না, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তাহলে এই শ্রমিকদের একটা নির্দিষ্ট সময় চাকরির পরে, কর্মের পরে তার স্বাস্থ্য, তার শেষ বয়সে বেঁচে থাকার জন্য দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে। আমরা মনে করি বিশেষ করে এই ক্ষেত্রে মালিক এবং শ্রমিকরা সমন্বিতভাবে একটা কল্যাণ ফান্ড গঠন করতে পারে। কিন্তু এই এনায়েতুল্লাহরা যেই গত 15 বছরে যেই চাঁদাবাজির দোকান তৈরি করেছে, এই দোকান দিয়ে সেইটা হবে না। এই দোকানে যারা যাবেন তারা চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হবেন। এই যে 249টা নাকি শ্রমিকদের নিবন্ধিত সংগঠন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, এই যে করোনা কালে হাজার হাজার শ্রমিকরা না খেয়ে কান্না করছেন, আর্তনাদ, কয়টা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছিল? এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই যে আমার ভাইরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, কয়টা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছেন? তাহলে এই সমস্ত ভুইফোর নাম সর্বস্ব সমস্ত সংগঠনের নিবন্ধন বাতিল করে যারা বর্তমানে কার্যকর শ্রমিক বান্ধব কাজ করছে, শ্রমিকদের পাশে আছে, তাদেরকে নিবন্ধন দিতে হবে।